ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সুধা সদনেও অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুরঘর ছিল এটা, এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর এবং বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর। ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুর নিয়ে সরকারের ভূমিকা অস্পষ্ট, বললেন মেজর হাফিজ। ভারতের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ। শহীদ পরিবারের সদস্য ও আহতদের শাহবাগে সড়ক অবরোধ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি। প্রাথমিকের ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করল হাইকোর্ট। আদালত প্রাঙ্গণে বঞ্চিতদের বিক্ষোভ। আমাদের রেজাল্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের আগে থেকে ৯৩তে দেওয়া হতো। আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে আমরা ২ দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর ২ দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। ঢাকার রাস্তায় নামছে ২১ কোম্পানির ২৫০০-এর বেশি গোলাপি রঙের বাস। লাগবে টিকিট, কাউন্টার থেকে উঠতে হবে যাত্রীদের। এবং কেরানীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের আবাসন কোম্পানি চালাতেন বোন ভগ্নিপতি, শত শত একর জমি দখলের অভিযোগ। এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। রাত্রের অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমন যা আছে এখানে আমি নতুন করে আটেছি, সব টিনময় ম্যাঙ্গেল হয়ে গেছে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ক্ষোভ আছড়ে পড়েছে শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফা আগুন দেয়া হয় ধানমন্ডি ৫ নম্বর রোডের ভবনটিতে। এরপর শুরু হয় লুটপাট। আর ধানমন্ডি ৩২-এর বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। বিক্ষুব্ধ জনতা বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি ঘৃণা থেকেই গুড়িয়ে দেয়া হয়েছে বাড়িটি। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। জ্বলছে সুধা সদন। ধানমন্ডি ৩২-এর জনতার ক্ষোভ ছড়িয়েছে শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন ৫ নম্বর সড়কের বাড়িটিতেও। বুধবার মধ্যরাতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরপরই সকালে যে যার মতো বের করে নিয়ে যায় বাড়িতে থাকা আসবাবপত্র। এদিকে বৃহস্পতিবার সকালেও মানুষের ব্যাপক ভিড় ছিল ধানমন্ডি ৩২-এ। স্ক্যাভেটার দিয়ে ভাঙা হচ্ছিল বাড়িটি। জনতার দাবি, শেখ হাসিনার প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। ১৬টা বছরে আওয়ামী লীগ সরকার খুব চালাইছে আমাদের। মনে হয় শান্তিটা পূর্ণ হলো আমার। বিগত ১৫টা বছর এখান থেকেই যত স্বৈরাচারী কর্মকাণ্ড পরিচালনা করা হয় স্যার। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুরঘর ছিল এটা। এই দেশটাকে যেভাবে শেষ করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম যেটা করছে, তার পরিণতি হলো এটা। যে কোনো সরকার আয়োগ প্রতিষ্ঠা হবে, গরিবের পাশে থাকতে হবে, সব সময় গোপাল গছ ভাঙিয়ে দিতে হবে। দেশে কোনোভাবেই আর মাথাচাড়া দিতে পারবে না কোনো স্বৈরাচার। ৩২-এর পতন সবার জন্যই শিক্ষা বলে মন্তব্য করেন তারা। বেগম খালেদা জিয়াকে মইনুল রোড থেকে এই ফ্যাসিস্ট সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বের করে দিয়েছিলেন। আমরা মনে করি এটা পুরোটাই ভাঙে, এটার অস্তিত্ব বিলীন করে দিয়ে এখানে ল্যাট্রিন দেওয়া হোক। এটা তাদের একটা মূল আতুরঘর বলে পরিচিত একটা ইয়ে ছিল, সেটাকে সেই মানুষের ক্ষোভের জায়গা থেকে আজকে এই পরিণতিটা দেয়। এই ফ্যাসিস্ট হাসিনার পরে দ্বিতীয়বার যেই হোক, কোন ব্যক্তির জায়গা হবে না, এরকম অত্যাচারী জুলুমের কোন জায়গা হবে না এই বাংলার মাটিতে। ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার রাতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে। জড়ো হয় হাজার হাজার ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বুধবার রাতে শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় গুড়িয়ে দেয়া হয় খুলনার শেখ বাড়ি। ভাঙা হয় বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ও কুষ্টিয়ায় মাহবুব আলম হানিফের বাড়ি। একইভাবে রংপুর, নাটোর, কুমিল্লা ও ভোলাসহ বেশ কয়েকটি জেলায় শেখ হাসিনার আত্মীয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মোরাল ভাঙচুর এবং আগুন দেয় বিক্ষুব্ধরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। এই দৃশ্য খুলনা নগরীর শেরেবাংলা রোডের শেখ বাড়ির। বুধবার রাতে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়।
ছাত্র জনতা বলছেন এই বাড়ি থেকেই চলতো আওয়ামী লীগের কার্যক্রম, নির্দেশ আসতো মানুষের উপর নির্যাতনের। লাইভে এসে রাজনৈতিক আবার তৎপরতা বাংলাদেশে শুরু করতে যাচ্ছে, তার প্রতিফলেই শেখবাড়ি খুলনার মানুষ ক্ষোভে ফেটে ফেটে তার প্রতিবাদ জানাচ্ছে, মানে এখানে নিশ্চিহ্ন করে দেবে। তো ঠিকই আছে, বাংলাদেশের প্রতিটা মায়ের সন্তান এভাবে যেন কেউ মায়ের বুক যেন আর খালি না করতে পারে। একইভাবে বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর বাসভবনও বুলডোজার দিয়ে ভেঙে দেয় বিক্ষুব্ধরা। তারা বলছেন দেশের স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না। স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার যেন ফিরে না আসে, এটাই স্পষ্ট বার্তা। এটা হচ্ছে একটা প্রতীকী। সেখানে যদি কেউ দায়িত্ব পাওয়ার পরে যদি মনে করে যে আমি সব পেয়ে গেছি, গণতন্ত্র তো তাই না, গণতন্ত্র হচ্ছে সবার অধিকার। এটা তাদের প্রতিবাদ স্বরূপ তারা এই বাড়িটা ভেঙেছে। এটা মোটামুটি সবাই আপনার এখন খুশি বা আনন্দিত, মোটামুটি যারা সাধারণ মানুষ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িও একইভাবে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। এসব কিছুকে হাসিনার কর্মফল বলছেন বিক্ষুব্ধ জনতা। এটা তো ধরেন বাড়ি ভাঙা হয়নি, বাড়ি তো আমার মনে হয় বাড়ি একদম সমান করে দেওয়া উচিত। এই স্বৈরাচারীর বাড়ি এরকম যেখানে খাড়ায় থাকবে সেখানে তারা আবার অবস্থান নিতে বাধ্য হতে হবে। আমি যে ভোটার হয়েছি, বিগত যে ভোট গেল সে ভোটে আমি শান্তিপূর্ণভাবে ভোটও দিতে পারিনি, গিয়ে দেখছি যে ভোট সম্পূর্ণভাবে ওরা ভোগ দখল করে নিছে। গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে রংপুরেও, ভেঙে দেওয়া হয় বঙ্গবন্ধুর 3টি মুরাল। শেখ ফ্যামিলির থেকে যারা স্বৈরাচার যত কিছু আছে, আমরা চাই দেশের মধ্যে কোনো স্বৈরাচার অরাজিত না থাক। আজকে একটা মিনার ছিল, সেটাকে ভাঙি ফেলানো হয়েছে। মনে হলো যে এখানে একটা ভালো হইলো, পরিষ্কার হইলো, এখন অন্য একটা ভালো একটা জিনিস হবে দেখার মতন। ভাঙা হয় নাটোরের সাবেক এমপি শিমুলের বিলাসবহুল বাসভবনও। এইটার দায় সম্পূর্ণ খুনি হাসিনার। তারা সে যদি এই লিফলেট এবং ইয়ে করে জনগণকে উত্তেজিত না করতো, তাইলে শান্ত দেশে আবার এমন কোনো কিছু সৃষ্টি হইতো না। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় বাড়ে সাধারণের। সিলেট, পাবনা, নরসিংদী সহ আরও বেশ কয়েকটি জেলায় ভাঙা হয় আওয়ামী লীগের এমপিদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধানমন্ডি 32 নম্বরে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, ভাঙ্গার কাজ কি এখনো চলছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সকাল 12টার দিকে কিন্তু যে বুলডোজার ছিল, যেটি দিয়ে ভাঙা হচ্ছিল, সেটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমান যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু যারা ব্যক্তিগতভাবে এখানে এসেছেন ছাত্র জনতা, তারা কিন্তু ভাঙার কাজটি করছেন। তারা এখানে 3টি ভবন রয়েছে পাশাপাশি, এই 3টি ভবনে ছাত্র জনতার অবস্থান রয়েছেন এবং তারা এখানে ভাঙার কাজটি করছে। কিছুক্ষণ আগে একটি ভবনে আগুন দিয়েছিল ছাত্র জনতা, সেটি আবার নিভিয়ে নেওয়া হয় এবং বর্তমানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ছাত্র জনতা এখানে আসছেন। তারা মাইক নিয়ে আসছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের যে ইতিহাস সেগুলো তারা তুলে যাচ্ছেন। তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেগুলো তারা বলছেন এবং তার জন্যই আজকে শেখ হাসিনা যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল সেটির পতন আজকে এই বাড়ি ভাঙার মধ্য দিয়ে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া নানা শ্রেণী পেশার মানুষ যারা এখানে আছেন, সকলেরই একটাই চাওয়া যে শেখ হাসিনা যেহেতু দেশে নেই, তাকে ভারত থেকে বাংলাদেশের মাটিতে এনে তার বিচার করতে হবে। এবং পাশাপাশি আরেকটি দাবি তারা জানিয়েছেন, যেহেতু এই ভবনটি এখানে ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে কোনো চিহ্ন রাখা হবে না, স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশে যাতে কোনো চিহ্ন না থাকে এই দাবি তারা করেছেন। পাশাপাশি এই ভবনটি ভেঙে এখানে যাতে একটি টয়লেট নির্মাণ করা হয় এমনটিও তারা জানিয়েছেন। তো বর্তমানে যেটি চলছে যে যেভাবে পারছেন ভবনের বিভিন্ন অংশ কিন্তু তারা ভাঙছেন এবং ভেঙে সেগুলোর টুকরো তারা সাথে করে নিয়ে চলে যাচ্ছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি, সেটি কিন্তু এক প্রকার ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। বাড়ির ভেতরের দিকটায় দোতলা 3তলা যে জায়গাটি রয়েছে পুরোটাই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে মানুষজন রয়েছে, তারা ছবি তুলছেন, ভিডিও করছেন এবং তারা বলছেন আজকে একটি উৎসবের দিন, তারা একটি উৎসব পালন করতে এসেছেন এবং যেটি করার কথা ছিল 5ই আগস্ট সেটি তারা করতে পারেনি এবং আজকে তারা সেটি পালন করছেন। এবং যারা এখানে আসছেন যতজনের সাথে আমরা কথা বলেছি, সবার মনে একটি ক্ষোভ, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, তার কারণেই তারা আজকে এই কাজটি করছেন বলে জানিয়েছে। এর আগে গতকাল কিন্তু শেখ হাসিনা
তিনি ভারত থেকে একটি অডিও বার্তা দেওয়ার কথা ছিল এবং সেটি দেওয়ার পরই গতকাল 8টা থেকে ছাত্র জনতা এখানে আসতে শুরু করেন এবং তারা অবস্থান নেয়। তো পরবর্তীতে প্রথমে এই ভবনে আগুন দেওয়া হয়, 3টি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর রাত 12টা থেকে শুরু হয় এই ভবন ভাঙার যে কার্যক্রম, সেটি তাদের যে বুলডোজার কর্মসূচি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত বিপুল পরিমাণ যে জনতা তাদের উপস্থিতি রয়েছে এবং আপনি যে ভবন ভাঙার কথা বলছেন আর সেটি কিন্তু চলমান রয়েছে। বিক্ষিপ্তভাবে যে যেভাবে পারছেন সে ভবন কিন্তু ভাঙার চেষ্টা করছেন। তো আমার কাছে ধানমন্ডি 32 নাম্বার থেকে এই ছিল সর্বশেষ খবর। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডির 32 নম্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ধানমন্ডি 32 নম্বরে ঘটনা নিয়ে পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এ নিয়ে সরকারের ভূমিকা কি তা অস্পষ্ট। ভারত বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হোক চায় না মন্তব্য করে তিনি বলেন, এই ঘটনায় দেশটির ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে একই ব্রিফিংয়ে রমজানকে কেন্দ্র করে বাজার ব্যবস্থা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। সাধারণ মানুষ হয়তো শত্রু মিত্র চিনতে ভুল করে, কিন্তু আওয়ামী লীগ কখনো ভুল করে না। বিশেষ করে শত্রুদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে তাদের অনেক দক্ষতা রয়েছে। ধারণা করেছিলেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বোধহয় আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। দেশের প্রত্যেকটি অঙ্গনকে তিনি ইতিমধ্যে ধ্বংস করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭১ মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা ওই দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে আস্থা ছিল অবশ্যই জনগণের প্রতি। খেলার পাত্র বিএনপি খেলার পাত্র আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কোন দল আছে এই দেশে যাদের অবদান আছে, বলেন কোন দল আছে? গণ অভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। নিহতদের স্বজনরা বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টাল বাহানা করছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এদিকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। আজকে নাহিদ এদের ডাকে আমার সন্তানরা গেছে, তারা ঠিকই তারা মায়ের কোলে সন্দেহ হলে মায়ের কোলে যায়, আমাদের সন্তানরা তো মায়ের কোলে আসে না। এটাই আমাদের ওদের এটাই আমার চাচ্ছি যে আমাদের তো সন্তানরা মায়ের কোলে আসে না। আজকে আমাদের কিছুই রাখবে না, এটা বাংলাদেশ লিখে দেয় আমাদের এক সাইডে রাখছেন আমার সন্তানরা। আমার মানুষ তাহলে পঙ্গু তো ছেলে মেয়ে নিয়ে বাপ মায় থাকতো না, তাহলে ওরা পঙ্গু ফেলে দিই, ঠিক আছে? সন্তান যার তাই তার কাছে শোনা। আজকে আমাদের সন্তান হারা হয়েছি, আমাদেরকে একটা মানুষ আমাদের কথা শুনতে চাচ্ছে না। কি শুনতে গেলে পর দিচ্ছি দেখাবো দেবো এভাবে কথা বলতেছে। শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন জুলাই বিপ্লবের শহীদদের স্বজন ও আহতরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, অবরোধকারীরা কি বলছেন আর ওই সড়কে কি যান চলাচল বন্ধ আছে কিনা বিস্তারিত জানাবেন। আদিত্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি হচ্ছে বিগত 6 মাস ধরে সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন মহলের কাছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা জুলাই ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তাদের বিচার এবং যে সকল দাবি সমূহ রয়েছে সে সকল দাবি সমূহের জন্য
প্রধান উপদেষ্টা বরাবর বারবার যাওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু সেটা ব্যর্থ হয় এবং যারই ধরুন আজ কিন্তু এই শাহবাগ মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার পিছনে কিন্তু তারা বিভিন্ন রাস্তায় বিভিন্ন সড়ক কিন্তু তারা বন্ধ করে রেখেছে। তারা যেটি জানাচ্ছেন যে যাদেরকে আসামি করা হয়েছে, অর্থাৎ জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা নিহত হয়েছে, নিহত পরিবার যাদেরকে আসামি করে এখন পর্যন্ত মামলা করেছেন, তারা কিন্তু সেই সকল মামলা কিন্তু মূলত তদন্ত অথবা তার কোনো অগ্রগতি, দৃশ্যমান অগ্রগতি কিন্তু তারা দেখতে পাচ্ছে না। তবে তারা যেটা আমাদেরকে আরো জানিয়েছেন যে তারা যদি এই সকল দাবিসমূহ দ্রুত সময়ের মধ্যে মেনে না হয়, তারা কিন্তু রাজপথে এই অবস্থান কর্মসূচি পালন করবেন অনির্দিষ্টকালের জন্য। তবে তারা যেটি এখন পর্যন্ত জানিয়েছেন যে তারা তাদের যে অধিকার, অর্থাৎ শহীদ পরিবার কেন্দ্রিক যে অধিকার, সে অধিকার কিন্তু বর্তমানে তারা পাননি এবং তার দরুন কিন্তু তারা রাজপথে নেমেছেন তাদের দাবিসমূহ কিন্তু বাস্তবায়ন করার লক্ষ্যে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, তারা যেটি জানিয়েছেন যে আমাদেরকে যেটি বলেছেন, মূলত তারা এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন যতক্ষণ না নাগাদ তাদের এই দাবিসমূহ মেনে নেওয়া না হয়। এর পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন, অর্থাৎ আজকে সারাদিন যাবৎ তারা এই আন্দোলন কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই অবস্থান কর্মসূচি আরো বেগবান করার জন্য তাদের বিভিন্ন জেলা পর্যায়ে থেকে কিন্তু ইতিমধ্যে রাজধানীর শাহবাগ মোড়ে কিন্তু যারা দেশের বিভিন্ন প্রান্তের শহীদ পরিবাররা রয়েছে তারা কিন্তু একত্রিত হচ্ছে। তাদের একটাই দাবি, মূলত তারা তাদের সঠিক দাবিসমূহ বাস্তবায়ন করা না পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ মোড় থেকে সর্বশেষ তথ্য শহীদ পরিবারের অবস্থান কর্মসূচি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। আজকে যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। এদিকে রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা। নানা রকম স্লোগান, ধাক্কাধাক্কি ও আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা। প্রাথমিক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ৩ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রেজাল্ট পাবলিশ করা হয়। তো আমাদের রেজাল্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের আগে থেকে ৯৩ দেওয়া হতো। আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। 7টা হিয়ারিং উপর আজকে জাজমেন্ট ছিল, জাজমেন্টে আমাদের রায় আসে আমাদের রেজাল্ট পুনরায় 93 দেওয়া হবে। কেন আমরা এটা মানবো? আমরা মানবো না। লাভ লোকসান যাই হোক না কেন নিয়ম মেনে বাস চালাতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গাজীপুর ঢাকা সড়কের বিভিন্ন রুটে কাউন্টার ভিত্তিক এবং টিকেটিং সিস্টেম ফের চালুর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। নতুন এই পদ্ধতিতে বিভিন্ন রুটে প্রথম অবস্থায় 21টি কোম্পানির 2,610টি বাস চলবে। সবগুলো গাড়ির রং থাকছে গোলাপি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার থেকে গোলাপি রঙের সারি সারি বাসগুলোতে টিকিট ছাড়া উঠা যাবে না, নামা যাবে না যত্রতত্র। টিকেটিং এর মাধ্যমে কাউন্টার থেকে টিকিট কেটে উঠতে হবে যাত্রীদের। ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে প্রথম অবস্থায় 21টি কোম্পানির 2,610টি বাস এ নিয়মে চলবে। বৃহস্পতিবার সকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস এবং টিকেটিং সিস্টেমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাসগুলো গাজীপুর থেকে ছেড়ে আসবে, যাবে রাজধানীর বিভিন্ন গন্তব্যে। নতুন এই পদ্ধতি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরে যানজট নিরসন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং যাত্রী ভোগান্তি কমবে বলে মনে করেন বাস মালিক এবং যাত্রীরা। মালিক সমিতিকে ধন্যবাদ, যাতে আমরা সাধারণ পাবলিক সুযোগ পাচ্ছি যাওয়ার জন্য, তাহলে আমাদের এই দরকার। জায়গা পাওয়া যায় না বাসের ভিতরে প্রচুর, কিন্তু এখন যেহেতু কাউন্টার সিস্টেম করছে, এখন আগে থেকে আশা করি ভালো হবে।
কিন্তু আগে আমরা 20 টাকা দিয়ে আসতাম, এখন ভাড়াটা 25 টাকা হয়ে গেছে। পরিবহন মালিক সমিতির সভাপতি জানান, নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত গাড়ি রাস্তায় পাওয়া যাবে ফিটনেসবিহীন সব ডাম্পিংয়ে দিয়ে দেন গাড়ি, মামলা না দিয়ে গাড়িগুলিকে পার্মানেন্ট ডাম্পিংয়ে দিয়ে দেন, যাতে এই গাড়ি রাস্তায় আর নামতে না পারে। ফিটনেসবিহীন গাড়ি চালানো এবং ওই গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে সেটা হত্যা মামলা হবে। আমরা তাৎক্ষণিকভাবে ঢাকাকে 3টা ভাগ করে এই রুটগুলিকে একত্রে নিয়ে আসবো, 3টা রুটের মধ্যে নিয়ে আসবো। যেমন আজকে যে রুটটা আমরা চালু করলাম, এখানে 21টা কোম্পানি এর ভিতরে ঢুকে গেছে। এই সময় চালকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য মালিক পক্ষদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। এছাড়া লাভ লোকসানের কথা না ভেবে চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বানও জানান তিনি। আপনি সেখানে শর্ত যুক্ত করে দেন যে এই শর্ত না মানলে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হবে, কিন্তু তাকে আপনার ড্রাইভার সাহেবদেরকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। পরিবহন শ্রমিক সাথে ড্রাইভার, তার সাথে একজন কন্ট্রাক্টর যারা আছেন তাদেরকে আপনি স্যালারাইজ করে দিবেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন, আর রেভিনিউ আপনি নেবেন। চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে রাশিয়া মানব পাচারকারী চক্রের মূল হোতা তামান্না জেরিনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত 30 ডিসেম্বর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পরে যুদ্ধে অংশ নিতে তাদের বাধ্য করা হয়। 23 জানুয়ারি ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন। তারা মৃত্যুর খবর পান 26 জানুয়ারি। এই ঘটনা জানাজানির পর নজরদারি বাড়ায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ধরা পড়লেন চক্রের মূল হোতা তামান্না জেরিন।